আমরা জানি পরিবেশ সতত পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল পরিবেশে প্রতিটা জীবকে প্রতিনিয়ত মানিয়ে চলতে হয়। এই পরিবেশ মানে বাহ্যিক পরিবেশ এবং জীবের শরীরের অভ্যন্তরীণ পরিবেশ, এই দুটো পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করা জীবের ধর্ম। এই ধর্ম যদি ঠিকঠাক করে জীব গ্রহণ না করে তাহলে জীবের জীবন যাপন কঠিন হয়ে যায়, তার অস্তিত্ব বিপন্নের পথে যেতে থাকে। আমাদের এই যে অভ্যন্তরীণ পরিবেশ জীবের, সেই অভ্যন্তরীণ পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করতে হয়। যে তন্ত্রের মাধ্যমে এই অভ্যন্তরীণ পরিবেশে জীব সমন্বয় সাধন করে সেই তন্ত্রটাকে আমরা বলবো অন্তঃক্ষরা তন্ত্র। সেই তন্ত্রটাকে তাহলে আমরা কি বলবো? অন্তঃক্ষরা তন্ত্র। এই অন্তঃক্ষরা তন্ত্র কতগুলো গ্রন্থি নিয়ে তৈরি। এই গ্রন্থিগুলোকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। কেন এদের অন্তঃক্ষরা গ্রন্থি বলে? অন্য গ্রন্থির সাথে এদের পার্থক্য কোথায় সেটা আমরা দেখি। এটা একটা গ্রন্থি। এই গ্রন্থিগুলো অনেক কোষ দিয়ে তৈরি। এই গ্রন্থিগুলো অনেক কোষ দিয়ে তৈরি। এই কোনো গ্রন্থির ক্ষরণ যখন কোনো নালীপথে প্রবাহিত না হয়ে সরাসরি রক্তে মিশে যাবে, রক্তে মিশে যখন কোনো গ্রন্থির ক্ষরণ প্রবাহিত হবে রক্তের সাহায্যে, রক্তরসের সাহায্যে, তখন সেই গ্রন্থিটাকে বলা হবে অন্তঃক্ষরা গ্রন্থি। দেখতে পাচ্ছ এই গ্রন্থিটার ক্ষরণ দেখো। এই গ্রন্থি যে কোষগুলো দিয়ে তৈরি, এগুলো হচ্ছে কোষ। এই কোষগুলোর ক্ষরণ কোথায় মিশে যাচ্ছে? রক্তে মিশে যাচ্ছে। এই কোষের ক্ষরিত পদার্থ ব্যাপন প্রক্রিয়ায় কোষের বাইরে বেরিয়ে সেখানে রক্তে মিশে সেখানে তার যে কার্যস্থল, সেই কার্যস্থলে গিয়ে ক্রিয়া করছে। এই গ্রন্থিগুলোকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। এদের নালী থাকে না। এদের নালী থাকে না বলে এই গ্রন্থিকে বলা হয় অনাল গ্রন্থি। আবার কিছু গ্রন্থি আছে যে গ্রন্থিটার ক্ষরণ, যে গ্রন্থির ক্ষরণ নালী পথে প্রবাহিত হয়, যে গ্রন্থির ক্ষরণ নালী পথে প্রবাহিত হয়। এই যে আমি একটা গ্রন্থি আঁকছি, এই গ্রন্থিটা দেখো। এই গ্রন্থিটা যে পদার্থ ক্ষরিত করবে সেই পদার্থ এখানে মিশে গেল, নালীতে এলো। একটা নালীতে এসে এই নালী পথে ক্ষরণটা তার যে কার্যস্থল সেখানে যাবে। এই গ্রন্থিকে বলা হয় বহির্ক্ষরা গ্রন্থি। এই গ্রন্থিকে তাহলে কি বলা হয়? বহির্ক্ষরা গ্রন্থি। তাহলে আমরা দেখলাম অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহির্ক্ষরা গ্রন্থি কাকে বলে এবং তাদের পার্থক্য কি। এরপরে দেখো আমরা দেখব এই যে কোনো কোনো গ্রন্থি আছে যে গ্রন্থির ক্ষরণটা, কিছু ক্ষরণ আছে যে ক্ষরণটা সরাসরি রক্তে মিশে যায়,
তখন সেই গ্রন্থিটা তখন অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। আবার আরো কিছু ক্ষরণ আছে যে ক্ষরণটা নালী পথে প্রবাহিত হয়। আমরা দেখো, আমি একটা আঁকছি, এই যে পাকস্থলী আঁকছি। এই পাকস্থলীর পরে যে ডিওডেনাম আছে, ডিওডেনামের ঘাঁজে একটি গ্রন্থি আছে। সেই গ্রন্থিটা হচ্ছে একটা পৌষ্টিক গ্রন্থি। তোমরা নিশ্চয়ই এতদিনে সেই গ্রন্থির নাম পড়েছো। এই যে পৌষ্টিক গ্রন্থি, এই গ্রন্থিটার নাম কি? এই গ্রন্থিটার নাম হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় এটা হচ্ছে মিশ্র গ্রন্থি হিসেবে কাজ করে। কেন মিশ্র গ্রন্থি হিসেবে কাজ করে? এই অগ্নাশয়ের থেকে যে নিঃসৃত হয় পাচক রস, সেই পাচক রস, এই একটা নালী আছে অগ্নাশয় নালী, সেই অগ্নাশয় নালী দিয়ে সেই গ্রন্থির রসটা কোথায় এসে নিঃসৃত হয়? ক্ষুদ্রান্তের ডিওডেনামে এসে নিঃসৃত হয়ে পরিপাকে অংশগ্রহণ করে। কিসে অংশগ্রহণ করে? পরিপাকে অংশগ্রহণ করে। এবং অগ্নাশয়ের মধ্যে কিছু কোষ আছে, কোষের গুচ্ছ আছে। এই যে কোষের গুচ্ছ আছে, এখানে আলফা, বিটা, ডেল্টা বলে কিছু কোষ আছে। সেখান থেকে যে রস নিঃসৃত হয়, হ্যাঁ, সেই রসটা নালীপথে প্রবাহিত না হয়ে সরাসরি রক্তে মিশে যায়। তখন সেই অগ্নাশয় গ্রন্থিটা কি গ্রন্থি হিসেবে কাজ করে? অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। তাহলে এই যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয়, সেই রসটাকে বলা হয় হরমোন। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয়, সেই রসটাকে বলা হয় হরমোন। হ্যাঁ, আর বহির্ক্ষরা গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের পদার্থ নিঃসৃত হয়। তাহলে এই যে অগ্নাশয় থেকে যখন পাচক রস নিঃসৃত হয়, তখন সেটা বহির্ক্ষরা গ্রন্থির হিসেবে কাজ করে। এবং অগ্নাশয় থেকে যখন হরমোন নিঃসৃত হয়, তখন সেটা অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। এই বহির্ক্ষরা গ্রন্থির উদাহরণ কি? বহির্ক্ষরা গ্রন্থি হচ্ছে তোমার লালা গ্রন্থি। লালা গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? লালা নিঃসৃত হয়, যেটা আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে, খাদ্যকে একটা মণ্ডে পরিণত করতে সাহায্য করে। সেই মণ্ডটাকে বলা হয় বোলাস। যেমন হচ্ছে যকৃৎ হচ্ছে বহির্ক্ষরা গ্রন্থি। এই যকৃতের কাজ কি? যকৃৎ পিত্ত রস ক্ষরিত করে, যে পিত্ত রস পরিপাক এবং শোষণে বিভিন্ন ভূমিকা পালন করে। পরিপাকে অবশ্য পিত্ত রসের সরাসরি কোনো ভূমিকা নেই, ফ্যাটের শোষণে হ্যাঁ পিত্তরসের ভূমিকা উল্লেখযোগ্য। এবার হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি কি? আমাদের এই অন্তঃক্ষরা গ্রন্থি, আমাদের শরীরে কতকগুলি অন্তঃক্ষরা গ্রন্থি আছে, সেই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো নিয়ে তৈরি হয়েছে অন্তঃক্ষরা তন্ত্র। আমরা এখন সেই অন্তঃক্ষরা তন্ত্রের মধ্যে কোন কোন গ্রন্থি সংযুক্ত আছে সেটা সম্বন্ধে দেখব একটি চিত্রের মাধ্যমে। দেখো, আমরা এঁকেছি মানব শরীরের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিকে এঁকেছি। আমাদের মস্তিষ্কে যে গ্রন্থি আছে, এটাকে বলা হয় পিটিউটারি গ্রন্থি। পিটিউটারি গ্রন্থি, এই পিটিউটারি গ্রন্থিকে বলা হয় প্রভু গ্রন্থি। কেন একে প্রভু গ্রন্থি বলা হয়? পিটিউটারি গ্রন্থি নিঃসৃত বিভিন্ন হরমোন বিভিন্ন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে বলে পিটিউটারি গ্রন্থিকে বলা হয় প্রভু গ্রন্থি। দেখো, পিটিউটারি গ্রন্থির ওপরে এই যে লাল শেডের একটা অংশ করেছি, এটা হচ্ছে মস্তিষ্কের একটা অংশ, যেটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস হচ্ছে এই অন্তঃক্ষরা গ্রন্থির সাথে, এই অন্তঃক্ষরা তন্ত্রের সাথে যুক্ত। এটি হচ্ছে মস্তিষ্কের, অগ্র মস্তিষ্কের একটি অংশ। এই হাইপোথ্যালামাস যে হরমোন নিঃসৃত করে, সেই হরমোন নিঃসরণের মাধ্যমে হাইপোথ্যালামাস পিটিউটারি গ্রন্থির হরমোন ক্ষরণটাকে নিয়ন্ত্রিত করে বলে
হাইপোথ্যালামাসকে বলা হয় প্রভুর প্রভু গ্রন্থি, কারণ পিটিউটারিকে বলা হয় প্রভু গ্রন্থি বা কমান্ডার, আর হাইপোথ্যালামাস হচ্ছে প্রভুর প্রভু গ্রন্থি বা সুপ্রিম কমান্ডার। হাইপোথ্যালামাস থেকেও অনেক হরমোন নিঃসৃত হয়, সেগুলো সম্বন্ধে আমরা পরেই জানবো। এই এখানে আছে আমাদের মস্তিষ্কের যে প্রকোষ্ঠ আছে, যে তৃতীয় নিলয় আছে, তৃতীয় নিলয়ের ছাদ থেকে প্রায় ঝুলন্ত অবস্থায় একটি গ্রন্থি আছে, যে গ্রন্থিটাকে বলা হয় পিনিয়াল গ্রন্থি, যে গ্রন্থিটাকে বলা হয় পিনিয়াল গ্রন্থি। এই পিনিয়াল গ্রন্থি থেকে একটি হরমোন নিঃসৃত হয়, একটা স্পেশাল হরমোন যাকে বলা হয় ঘুম হরমোন। এরপরে দেখো আমাদের গলায় যে ট্রাকিয়া আছে, শ্বাসনালী আছে, সেখানে যে গ্রন্থিটা আছে তাকে বলা হয় থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন হচ্ছে থাইরক্সিন, সেগুলো প্রধান হরমোন, সেটা সম্বন্ধেও আমরা পরে জানবো। এই থাইরয়েড গ্রন্থির ওপরে আছে প্যারাথাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থির ওপরে আছে প্যারাথাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি প্যারাথরমোন নিঃসৃত করে। তারপরে দেখো আমাদের যে পৌষ্টিক তন্ত্রের, আমি আবছা করে এঁকেছি খানিকটা আমার প্রয়োজন বলে এখানে, যে এই যে পাকস্থলী, পাকস্থলীর পরে এই যে ক্ষুদ্রান্তের অংশ, এই ঘাসটাই সি আকৃতি ঘাজের মধ্যে একটি অন্তঃক্ষরা গ্রন্থি অবস্থিত। এই অন্তঃক্ষরা গ্রন্থিটা সম্বন্ধে আমি একটু আগে বললাম, এর নাম হচ্ছে অগ্নাশয়। যে গ্রন্থিটা কেবলমাত্র অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে না, এ বহির্ক্ষরা গ্রন্থি হিসেবেও কাজ করে, ওই জন্য এই গ্রন্থিটাকে বলা হয় মিশ্র গ্রন্থি। এরপরে দেখো এই যে আমাদের দুদিকে দুটো কি থাকে, বৃক্ক থাকে মানব শরীরে। এই বৃক্কের মাথায় টুপির মতো ত্রিভুজাকৃতি, টুপির মতো ত্রিভুজাকৃতি একটি গ্রন্থি আছে, যে গ্রন্থিটাকে বলা হয় অ্যাড্রিনাল গ্রন্থি। এই গ্রন্থিটাকে বলা হয় অ্যাড্রিনাল গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি। এরপরে দেখো আমাদের জনন গ্রন্থি আছে। আমরা জানি মানুষ হচ্ছে একলিঙ্গ প্রাণী, ছেলেদের শরীরে শুক্রাশয় নামক জনন গ্রন্থি আছে। এই শুক্রাশয় হচ্ছে শুধু জনন গ্রন্থি নয়, এ অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবেও কাজ করে। শুক্রাশয় থেকে যে রস নিঃসৃত হয়, সেই রস ছেলেদের যৌন বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে, প্রকাশিত করে। আবার মেয়েদের শরীরে যে শুক্রাশয়ের প্রধান কাজ হচ্ছে শুক্রাণু উৎপন্ন করা। তাহলে ছেলেদের শরীরে যে শুক্রাশয় নামক জনন গ্রন্থি আছে, সেই জনন গ্রন্থি কেবলমাত্র জনন কার্যে লিপ্ত হয় না, ছেলেদের জনন বৈশিষ্ট্যগুলো প্রকাশিত করার জন্য বিভিন্ন গৌণ জনন বৈশিষ্ট্যগুলো, যেমন দাড়ি, গোঁফ ওঠা, গলার স্বর, এইসব প্রকাশিত করার জন্য অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে। এখান থেকে নিঃসৃত হয় টেস্টোস্টেরন নামক হরমোন। অন্যান্য গ্রন্থি থেকেও যে হরমোন নিঃসৃত হয় আমি এখন বললাম না, পরে নিশ্চয়ই বলবো। এই শুক্রাশয়ের প্রধান কাজ হচ্ছে শুক্রাণু উৎপাদন করা। এবং মেয়েদের শরীরেও দুটি জনন গ্রন্থি আছে, সেই জনন গ্রন্থিগুলোকে বলা হয় ডিম্বাশয়। এই ডিম্বাশয়ের প্রধান কাজ হচ্ছে ডিম্বাণু উৎপন্ন করা। এই ডিম্বাণু উৎপন্ন হয়ে ফ্যালোপিয়ান নালী দিয়ে এখানে অ্যাম্পুলাতে, এখান থেকে ঢোকে শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলন ঘটে, অ্যাম্পুলাতে মিলন ঘটে। এই যে অংশটা, এটাকে বলা হয় জরায়ু, জরায়ুর মধ্যে থাকে। ভ্রূণটা অপত্য তৈরি হয় 280 দিন, 40 সপ্তাহ বা 9 ক্যালেন্ডার মান্থ 10 ডেজ থাকে। তাহলে এই যে জনন গ্রন্থিগুলো, এই জনন গ্রন্থিগুলো অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। তাহলে এই যে আমরা আজকে দেখলাম বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি, এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ করে। আমরা দেখব সেই হরমোনের বৈশিষ্ট্যগুলো কি। এই হরমোন যেমন হচ্ছে
পিটিউটারি 3টে খণ্ড আছে, অগ্রখণ্ড, মধ্যখণ্ড, পশ্চাৎ খণ্ড। সেগুলো সম্বন্ধে পরে আলোকপাত করব। এই পিটিউটারি গ্রন্থি নিঃসৃত হরমোন, যেমন একটি হরমোন বলছি TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। সে থাইরয়েড গ্রন্থিকে এসে থাইরয়েড গ্রন্থির কার্যাবলী নিয়ন্ত্রণ করছে। আরেকটি হরমোনের কথা আমি বলছি ACTH, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। এই যে অ্যাডিনাল গ্রন্থি আছে, অ্যাডিনাল গ্রন্থির দুটো অংশ আছে। বাইরের দিকের অংশটাকে বলা হয় কর্টেক্স। অ্যাডিনাল গ্রন্থি ত্রিভুজাকৃতির গ্রন্থি, এই বাইরের দিকে অংশটাকে বলা হয় কর্টেক্স। এই যে টিপ 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 অংশটা হচ্ছে কর্টেক্স, আর এই যে এইরকম ত্রিভুজাকৃতির শেডের অংশটা হচ্ছে মেডালা। এই যে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, এই অ্যাডিনাল কর্টেক্সের কার্যাবলী সেখানকার হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রিত করে। তাহলে এই যে দুটো হরমোনের কথা আমি বললাম, এই এই দিয়ে তুমি তোমরা বুঝতে পারছো যে হরমোন উৎপত্তি স্থল থেকে প্রধানত দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে। হ্যাঁ, প্রধানত, কিন্তু কিছু লোকাল হরমোন আছে যারা হচ্ছে উৎপত্তি স্থলেই কাজ করে। যেমন হচ্ছে পাকস্থলী থেকে বেরোয় গ্যাস্ট্রিন হরমোন, ক্ষুদ্রান্ত থেকে বেরোয় সিক্রেটিন হরমোন। এই হরমোনগুলো উৎপত্তি স্থলেই কাজ করে। বোঝা গেল? এই সিক্রেটিন হরমোন হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন। তাহলে এই হরমোনের একটি বৈশিষ্ট্য হচ্ছে উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে হরমোন খুব সূক্ষ্ম মাত্রায় ক্রিয়াশীল। একটা কাজকে নিয়ন্ত্রণ করার জন্য খুব কম পরিমাণ হরমোন প্রয়োজন হয়, এবং হরমোন কাজের শেষে হরমোন নষ্ট হয়ে যায়। হরমোন উৎস গ্রন্থি ছাড়া, যেখান থেকে উৎপত্তি হয় সেই উৎস গ্রন্থি ছাড়া দেহের অন্য কোনো স্থানে হরমোন সঞ্চিত থাকে না। কোনো হরমোন আছে, যেমন অ্যাডিনাল গ্রন্থি নিঃসৃত হরমোন খুব দ্রুত কাজ করে। এই অ্যাডিনাল গ্রন্থি নিঃসৃত হরমোন, যাকে আমরা অ্যাডিনালিন নামক একটা হরমোন আছে, যে হরমোনটা আমাদের যে সংকটকালীন হরমোন বলা হয়। কেন সংকটকালীন হরমোন বলা হয়? আমাদের যে আবেগের সংকট, যেমন রাগ হলে, ভয় পেলে, হঠাৎ ভীষণ আনন্দ হলে আমাদের এই হরমোনটা খুব দ্রুত নিঃসৃত হয়, অনেকটা নিঃসৃত হয়ে আমাদের সেই যে অবস্থা, শারীরিক অবস্থাটাকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ, সাম্যাবস্থায় নিয়ে আসে। এই হরমোনটাকে ওই জন্য বলা হয় সংকটকালীন হরমোন। এই হরমোনটা খুব দ্রুত কার্য সম্পন্ন করে। আবার কোনো হরমোন আছে যাদের ক্রিয়া মন্থর, যেমন থাইরক্সিন। এবং একথা মনে রাখতে হবে, হরমোনের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে হরমোন কিন্তু কোনো শারীরবৃত্তীয় প্রক্রিয়া শুরু করতে পারে না, কেবলমাত্র প্রক্রিয়ার গতি বৃদ্ধি করে বা হ্রাস করে। তাহলে আমরা দেখেছিলাম কোনো জৈব রাসায়নিক প্রক্রিয়া, কোনো রাসায়নিক পদার্থ যখন তার গতিকে হয় ত্বরান্বিত করে অথবা মন্দীভূত করে, তখন সেই জৈব রাসায়নিক পদার্থটাকে বলেছিলাম অনুঘটক। হরমোনও কোনো একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া বা শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে গতিটাকে বাড়ায় বা কমায়। ওই জন্যই হরমোনকে বলা হয় জৈব অনুঘটক। অজৈব অনুঘটকও আছে, যখন অজৈব বিক্রিয়াগুলোকে ত্বরান্বিত বা মন্দীভূত করবে। এই হরমোনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, একটি প্রক্রিয়াকে যখন একটি হরমোন ত্বরান্বিত করে, তখন অন্য একটি হরমোন সেই প্রক্রিয়াটাকে বাধা সৃষ্টি করে। হরমোনের এই যে বৈশিষ্ট্য, এটাকে বলা হয় দ্বৈত নিয়ন্ত্রণ। এই দ্বৈত নিয়ন্ত্রণটা আমি একটুখানি ব্যাখ্যা করি। আমি এটা আঁকছি যকৃৎ। আমরা জানি, গ্লুকোজ জাতীয় খাদ্য কোথায় চলে যায়? যকৃতে যাবে। যকৃতে গিয়ে যকৃতে গ্লুকোজটা
কিসে পরিণত হবে? গ্লাইকোজেনে পরিণত হবে। গ্লাইকোজেনে পরিণত হয়ে যকৃতে সঞ্চিত থাকবে। এই যে গ্লুকোজটা গ্লাইকোজেনে পরিণত হলো, এই গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করতে যে হরমোন সাহায্য করে সেই হরমোনের নাম হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিন হরমোনটা কোথা থেকে নিঃসৃত হয়? অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। অগ্নাশয় নিঃসৃত হরমোন ইনসুলিন সে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে। এই গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত হওয়া এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। এবং আরেকটি হরমোন আছে, যে হরমোনটা কি করে, এই গ্লাইকোজেনটাকে, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে উল্টো দিকে করে। এই হরমোনটার নাম হচ্ছে গ্লুকাগন। এই হরমোনটার নাম হচ্ছে গ্লুকাগন। এই গ্লুকাগন হরমোনটা কোথা থেকে নিঃসৃত হয়? গ্লুকাগন হরমোনটা এই অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। গ্লুকাগন হরমোনটা কোথা থেকে নিঃসৃত হয়? অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। অগ্নাশয়ের দুটো বিভিন্ন কোষ থেকে একটা ইনসুলিন, একটা গ্লুকাগন হরমোন নিঃসৃত হয়, যারা এই প্রক্রিয়াটাকে এইভাবে নিয়ন্ত্রণ করে। এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে পরিণত হওয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। আবার গ্লাইকোজেনটাকে ভেঙে গ্লুকোজে পরিণত হচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস, যেটা গ্লুকাগন করে। গ্লাইকোজেনোলাইসিস, বোঝা গেল? এই যে হরমোন, দেখো এই হরমোনের এই ধরনের ভূমিকাকে বলা হয় দ্বৈত নিয়ন্ত্রণ। এটাকে কি বলা হয়? দ্বৈত নিয়ন্ত্রণ। এটা হচ্ছে হরমোনের একটি বৈশিষ্ট্য। কোন কোন হরমোন এই কাজটি করে থাকে। আবার হরমোনের আরেকটি বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে আমরা এখন আলোকপাত করব, সেটা হচ্ছে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ। হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ। এই ফিডব্যাক নিয়ন্ত্রণটা আমরা এখন আলোচনা করব। মুছি এটা। ফিডব্যাক নিয়ন্ত্রণটা কি না, কোনো একটি গ্রন্থির হরমোন ক্ষরণ যখন পরোক্ষভাবে অন্য একটি গ্রন্থির হরমোন ক্ষরণ দ্বারা নিজেই নিয়ন্ত্রিত হয়ে যাবে, এই পদ্ধতিটাকে বলা হবে ফিডব্যাক নিয়ন্ত্রণ। কি বললাম? কোনো একটি গ্রন্থির হরমোন ক্ষরণ যখন অন্য একটি গ্রন্থির হরমোন ক্ষরণ দ্বারা অটোমেটিক্যালি নিয়ন্ত্রিত হয়ে যাবে, তখন সেটাকে বলা হবে ফিডব্যাক নিয়ন্ত্রণ। যেমন আমি একটি উদাহরণ দেবো। এই যে হাইপোথ্যালামাসের কথা বলেছিলাম, এই হাইপোথ্যালামাস থেকে একটি হরমোন নিঃসৃত হয়। হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোনটার নাম হচ্ছে TRH। এই TRH হাইপোথ্যালামাস প্রধানত রিলিজিং হরমোন এবং ইনহিবিটিং হরমোন, দু ধরনের হরমোন নিঃসৃত করে। এই যে রিলিজিং হরমোন, এই রিলিজিং হরমোন, দ্যাট ইজ RH হরমোন। এই হরমোন কি করে? পিটিউটারি গ্রন্থির হরমোন ক্ষরণটাকে ত্বরান্বিত করে। আবার IH ইনহিবিটিং হরমোন হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত, এ কি করে? পিটিউটারি গ্রন্থিভূত করে। এই যে TRH, এই হরমোনটা যখন বেশি নিঃসৃত হয়, তখন এই হরমোনটা গিয়ে পিটিউটারি গ্রন্থির হরমোন ক্ষরণকে উদ্দীপিত করে। এই উদ্দীপিত করার ফলে পিটিউটারি গ্রন্থি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসৃত হয়। থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা থাইরক্সিনকে, এই থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে। থাইরয়েড গ্রন্থি তখন থাইরক্সিন হরমোনের ক্ষরণটা বৃদ্ধি করে। এই থাইরক্সিন হরমোনটা যখন রক্তের মধ্যে থাইরক্সিন হরমোনের পরিমাণ যখন বেড়ে যায়, তখন অটোমেটিক্যালি TSH এর ক্ষরণ কমিয়ে দেয়। কারণ তখন
হাইপোথ্যালামাস গ্রন্থি TRH এর ক্ষরণ কমিয়ে দেয়। তাহলে এই যে থাইরক্সিন হরমোনটার ক্ষরণ, থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন হরমোনটার ক্ষরণ হাইপোথ্যালামাস এবং পিটিউটারি গ্রন্থির হরমোন ক্ষরণ দ্বারা নিয়ন্ত্রিত হলো। এই যে মেকানিজম, এই ঘটনাকেই বলা হয় ফিডব্যাক নিয়ন্ত্রণ। এটাও হরমোনের একটি বৈশিষ্ট্য। তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম? আজকে আলোচনা করলাম হরমোনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো, এবং যেটা বলা হয়নি সেটা হচ্ছে হরমোনের রাসায়নিক প্রকৃতি। হরমোন আজকে আমরা কি বললাম? আজকে আমরা পড়লাম বিভিন্ন হরমোনের কোথা থেকে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি এবং সেই অন্তঃক্ষরা গ্রন্থি আমরা হরমোনের বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম। হরমোনের রাসায়নিক প্রকৃতিগুলো আমরা বলিনি। হরমোনের রাসায়নিক প্রকৃতিতে হরমোন কি হতে পারে? হরমোন অ্যামাইনোধর্মী হতে পারে, যেমন হচ্ছে এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, T3, T4 ইত্যাদি। হরমোন প্রোটিন ধর্মী হতে পারে, যেমন হচ্ছে ADH, অক্সিটোসিন, ইনসুলিন, গ্লুকাগন, প্যারাথরমোন, অগ্রপিতুটারি নিঃসৃত হরমোন ইত্যাদি। হরমোন স্টেরয়েড ধর্মী হতে পারে, যেমন গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, সেক্স কর্টিকয়েড ইত্যাদি। তাহলে আজকে আমরা হরমোনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো দেখলাম এবং হরমোন যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় সেটা জানলাম, এবং অন্তঃক্ষরা তন্ত্র কি কি অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে তৈরি সেটা এবং তাদের অবস্থানটা সম্বন্ধে জানলাম। এর পরের ভিডিওতে আমি বিভিন্ন হরমোন কিভাবে কাজ করে, তা কোথা থেকে খরিত হয় সে সম্বন্ধে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা আলোকপাত করব।